সো এখনকার টপিক হচ্ছে জাভা স্কোপ নিয়ে। সো আমরা অলরেডি ভ্যারিয়েবল, কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের মেথড, সো এই সব জায়গায় হচ্ছে আমাদের স্কোপ কনসেপ্টটা হচ্ছে অ্যাপ্লাই হয়। সো স্কোপ দ্যাট মিনস শুধু ভ্যারিয়েবলের কথা ভাবলেই পুরোটুকু বোঝা যায় যে যখন আমি কোনো এক জায়গায় ভ্যারিয়েবল ডিক্লারেশন করতেছি। সো প্রথমে আসি ভ্যারিয়েবল, যদি আমি একটু রিক্যাপ করি, ভ্যারিয়েবল কয় টাইপের দেখছি? তিন টাইপের: লোকাল ভ্যারিয়েবল, ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো যখন ওই ভ্যারিয়েবল গুলো তৈরি করা হয় তখন সেগুলো কোন কোন জায়গা থেকে অ্যাক্সেসিবল হয়, তো সেই জায়গাগুলোকে আমরা বলি স্কোপ। আমি ধরলাম আমরা একটু যদি এই রিলেটেড একটা প্রজেক্ট তৈরি করি একটু বুঝার সুবিধার্থে, অথবা আমাদের একটা এক্সিস্টিং প্রজেক্টে যাই, লাইক ম্যাথডস। সো ম্যাথডসে আমরা এমপ্লয়ি ক্লাসে যাব। তো আমাদের অলরেডি এমপ্লয়ি ক্লাসটা নিয়ে গতকাল কাজ করছিলাম, আজকে এটা নিয়ে এক্সাম্পলটা ভালো হয়, কারণ এখানে সব টাইপের ভ্যারিয়েবল হচ্ছে ইউজ করা হয়েছে। ওকে, সো প্রথমে যদি একটু খেয়াল করি যে এমপ্লয়ি ক্লাসের কিছু স্টেটস ছিল। সো স্টেট গুলোকে আমরা হচ্ছে কিভাবে ডিফাইন করতেছি? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসেবে, মানে ডিক্লারেশন করা হয়েছে, এখনো কিন্তু এগুলো ক্রিয়েটেড না, তাই না? তার মানে প্রোগ্রামটা যখন আমি স্টার্ট করব তখন যদি এমপ্লয়ি ক্লাসের কোনো একটা অবজেক্ট তৈরি করা হয়, তৈরি হওয়ার সাথে সাথেই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট হয়। তার মানে অবজেক্ট যদি তৈরি না হয় কখনোই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েটেড হয় না। তার মানে কোনো একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয় তখনই যখন হয়তো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। এই স্ট্যাটিক ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিরকম হয়? যদি এটা কোথাও ইউজ করা হয়, যেমন সবার শেষে একটা মেথড তৈরি করা হয়েছিল, এটা একটা স্ট্যাটিক মেথড, এবং এখানে পার্সেন্টেজ অফ ট্যাক্স এটা ইউজ করা হয়েছিল, সো এটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো যখন এখানে ইউজ করা হবে হয়তো তখন ক্রিয়েট হবে। সো একটু যদি এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হই যে কখন আসলে তৈরি হচ্ছে, তার স্কোপ গুলো কোথায়। ওকে, সো আমরা যাব মেইন সাইন্টিফিক ক্যালকুলেটরে যাই। এটা তো না, মেইন ক্লাস টু। ওকে, সো এক্সাম্পলস এর আন্ডারে আমি একটা ক্লাস তৈরি করি, এক্সাম্পলস প্যাকেজের আন্ডারে নিউ ক্লাস। সো দিস ইজ ফর scope, right? Scope examples. And একটা মেইন মেথড নিয়ে নিলাম। তাহলে এই দুইটা ছাড়া আমি বাকিগুলো ক্লোজ করে রাখি। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের মেইন মেথড থেকে আমাদের এক্সিকিউশন স্টার্ট হচ্ছে, তাই না? তো আমি প্রথমে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতে চাচ্ছি। কিভাবে ক্রিয়েট হয়? অবশ্যই তাহলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে কোন ক্লাসের অবজেক্ট তৈরি করব? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো যেই ক্লাসে এক্সিস্ট করে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করব। সো এমপ্লয়ি কপি পেস্ট, সো কন্ট্রোল স্পেস। ওকে, এন্ড দেন এমপ্লয়ি নেম দিলাম, লাইক আবির ইকুয়াল নিউ, কন্ট্রোল স্পেস। এখন একটা এমপ্লয়ির অবজেক্ট অনেক ভাবে আমরা চাইলে তৈরি করতে পারি। সো তিন ভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে এই ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে তৈরি করতে পারি, আরেকটা হচ্ছে এমপ্লয়ি ক্লাসের আহ, একটা ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর, এটার মাধ্যমে আমি তৈরি করতে পারি, অথবা একটা ডিফল্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা অবজেক্ট তৈরি করতে পারতেছি। সো আমি আপাতত ডিফল্ট ক্লাসের যে ডিফল্ট কনস্ট্রাক্টর এটা দিয়ে ক্রিয়েট করতে চাই। তাহলে যখনই আমি বলতেছি যে নিউ কিওয়ার্ড দিয়ে একটা কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে তখনই আবির নামে এই অবজেক্টটা তৈরি হচ্ছে। ইফ আই সে নাও আবির কন্ট্রোল স্পেস, সো আমি এমপ্লয়ি আইডিটা অ্যাক্সেস করতে চাচ্ছি, বাট জাভা কি বলতেছে? যদি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা প্রাইভেট হয়, যেমন এমপ্লয়ি আইডি এটা প্রাইভেট, তাহলে আমি সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারবো না। আমি যদি তারপর চেষ্টা করি যে এমপ্লয়ি আইডি নামে কিন্তু কোনো কিছু আমি পাচ্ছি না, বাট প্রত্যেকটা ইনস্ট্যান্স প্রাইভেট ভ্যারিয়েবলের জন্য আমাদের গেটার এবং সেটার মেথড ক্রিয়েট করা আছে।
তাহলে আমি যদি কোনো একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালু সেট করতে চাই, তাহলে অবশ্যই সেটা আমি পারবো। ওকে, সো তাহলে এমপ্লয়ি আইডিটা যদি আমাদের সেট করতে হয়, তাহলে আমি সেট এমপ্লয়ি আইডি মেথডের মাধ্যমে সেট করব। তাহলে এখানে আমি বলতেছি কি, সেট এমপ্লয়ি আইডি, তাই না? তো এখানে আমি একটা এমপ্লয়ি আইডি যদি আমি সেট করি লাইক 1000, তাহলে এই জায়গাটাতে আমি একটু পয়েন্টার সেট করতে চাই 7 নম্বর লাইনে, এবং এখান থেকে আমাদের ডিবাগটা স্টার্ট হবে। ওকে, সো ডিবাগ ডিবাগ উইন্ডোটা নিচে নিয়ে আসি, তাহলে ক্লিয়ার থাকা যাবে। আর আমাদের আরেকটা ডিবাগ উইন্ডো আছে, এটা এখানে ব্রেক পয়েন্টস, এক্সপ্রেশন সবগুলো আছে, ভ্যারিয়েবলস। তো এটাও আমরা একটু দেখবো না। তাহলে আমাদের অলরেডি এই লাইনটা কিন্তু এক্সিকিউশন হয়ে গেছে, যেহেতু ব্রেক পয়েন্টটা এখানে সেট করা, তার মানে আবির নামে এই অবজেক্টটা তৈরি হয়ে গেছে। তাহলে এই আবির অবজেক্টের মাধ্যমে একটা এমপ্লয়ি আইডি সেট করতে চাচ্ছি, কার জন্য? আবিরের জন্য। তাহলে এখানে যে মেথডটা কল করা হয়েছে, আমি যদি এখানে একটু যাই লাইক স্টেপ ইনটু, সো এই মেথডের ভিতরে কিন্তু অলরেডি চলে আসছে, পয়েন্টারটা কিন্তু এখন এখানে। এখন যদি সবার একটু উপরে যাই, লাইক এমপ্লয়ি আইডি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমপ্লয়ি আইডি, এখানে একটু দেখি। সো আমরা পাঠাইছি এমপ্লয়ি আইডি হচ্ছে 1000, রাইট? যে যাতে আমি এটা সেট করি, কিন্তু ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালু কত? একটু যদি হুভার করি এই অবস্থায়, এমপ্লয়ি আইডির ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি 0, সো দ্যাট ইজ দ্য ডিফল্ট ভ্যালু ফর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য এখানে একটা ডিফল্ট ভ্যালু আছে। সো এই যের উপর কার্সর রাখলে দেখা যাবে, সো এই দুইটা যেহেতু ইন্টিজার, সো 0 হচ্ছে ডিফল্ট ভ্যালু। অ্যাড্রেসের উপর যদি কার্সরটা রাখি, নাল, বিকজ দ্যাট ইজ স্ট্রিং। ফোন নাম্বার, এটাও নাল। এন্ড দেন বেসিক স্যালারি 0.0, বিকজ দ্যাট ইজ ডাবল। তার মানে যেটা হইলো, যে একটা অবজেক্ট যখনই তৈরি হয়েছে তখনই কিন্তু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো রেডি, তাই না? ক্রিয়েটেড হইলো, এবং প্রত্যেকটার জন্য একটা ডিফল্ট ভ্যালু অটোমেটিক্যালি সেট হচ্ছে, কারণ আমি একটা এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। তাহলে এই যে এই ভ্যারিয়েবল গুলোর স্কোপ গুলো কি আসলে? তাহলে এগুলো যেহেতু প্রাইভেট ভ্যারিয়েবল, তাহলে প্রাইভেট ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি বলা আছে? যেই ক্লাসের প্রাইভেট ভ্যারিয়েবল, অনলি সেই ক্লাসেই অ্যাক্সেস করা যাবে। তাহলে আমি যদি এখানে এমপ্লয়ি আইডিটা অ্যাক্সেস করতে চাইলে আমি এই ক্লাস থেকে করতে পারতেছি, কিন্তু অন্য কোনো ক্লাস থেকে কিন্তু আমি এমপ্লয়ি আইডি, এজ, অ্যাড্রেস এগুলোকে কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে না। তাহলে এগুলার স্কোপ গুলো কোন, মানে কোন পর্যন্ত সীমাবদ্ধ? অনলি এই ক্লাসের মধ্যে। এবং এগুলো যেহেতু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলা হচ্ছে, তার মানে প্রত্যেকটা কনস্ট্রাক্টর, প্রত্যেকটা মেথড, এবং সেটা যে কোনো টাইপের মেথডই হোক না কেন, সবাই হচ্ছে এগুলোকে অ্যাক্সেস করতে পারবে, কারণ এগুলা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে, এবং কনস্ট্রাক্টর, মেথড এগুলোর বাইরে ডিক্লেয়ার করা হয়েছে। সো যখন এগুলা এই অবস্থায় থাকতেছে ক্লাস স্কোপে, তাহলে আমি যখন এখানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করবো, তাহলে আমি সেটাকে বলতেছি ক্লাস স্কোপ। তাহলে এগুলো হচ্ছে ক্লাস স্কোপে ডিক্লারেশন হইল। তাহলে স্ট্যাটিক ভ্যারিয়েবল এটাও তো তাহলে ক্লাস স্কোপে। তাহলে এই দুই ধরনের ভ্যারিয়েবলই হচ্ছে ক্লাস স্কোপে থাকতেছে। এখন আসি, যদি একটু নিচে আসি, এখন দেখা যাচ্ছে এখানে একটা ক্যালকুলেট গ্রস স্যালারি নামে একটা স্ট্যাটিক মেথড আছে। এখানেও কিন্তু কিছু ভ্যারিয়েবল ডিক্লারেশন করা হয়েছে, যেমন টোটাল ট্যাক্স, গ্রস স্যালারি, এগুলো তো এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে একটা মেথডের ভিতরে যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে, সেগুলোকে আমরা বলতেছি লোকাল ভ্যারিয়েবল। তাহলে এই লোকাল ভ্যারিয়েবল গুলোর স্কোপটা কোথায়? মেথড স্কোপের মধ্যে। তার মানে যেই মেথডের ভিতরে এগুলোকে ডিক্লেয়ার করা হচ্ছে এবং ক্রিয়েট করা হচ্ছে, সেগুলো ওই মেথডের ভিতরেই অ্যাক্সেসিবল, অন্য কোনো জায়গা থেকে এগুলোকে অ্যাক্সেস করা যাবে না। যেমন আমি যদি এটাকে টার্মিনেট করি, এই ক্লাস থেকে যদি আমি একটু চেষ্টা করি যে টোটাল ট্যাক্সটা আমি এই মেথডের ভিতরে অ্যাক্সেস করতে চাচ্ছি, লাইক আই ওয়ান্ট টু সে system.out.println,
সো টোটাল ট্যাক্স আমি এটাকে প্রিন্ট আউট করতে চাচ্ছি, তাহলে হুভার করলে দেখা যাচ্ছে কি টোটাল ট্যাক্স ক্যান নট রিজলভ টু এ ভ্যারিয়েবল। তার মানে এই টোটাল ট্যাক্সটা যদি এখানে ডিক্লেয়ার করা থাকতো, লাইক ইন্ট টোটাল ট্যাক্স ইকুয়াল 0, তাহলে কিন্তু এটাকে এখন সে চিনতে পারতেছে, কারণ এই টোটাল ট্যাক্সটা হচ্ছে এই মেথড স্কোপে ক্রিয়েট করা হয়েছে অথবা ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে সেটাকে এই মেথড থেকেই সে অ্যাক্সেস করা যাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে দুইটা ভ্যারিয়েবলের নাম কিন্তু সেম। আমি যদি টাইপটাকেও চেঞ্জ করি, সেম করে দিই, এটা ইন্ট, এটা সরি এটাও ডবল, এটাও ডবল, তাহলে দেখেন দুইটা ভ্যারিয়েবল কিন্তু কনফ্লিক্ট করতেছে না, যে দুইটার নাম সেম, কারণ দুইটাই হচ্ছে লোকালি ডিক্লেয়ার্ড ভ্যারিয়েবল। এই টোটাল ট্যাক্সটাকে অনলিমাত্র এই মেথডটা চিনবে, অ্যাক্সেস করতে পারবে এই মেথডের ভিতরে, এবং এই টোটাল ট্যাক্সটা এই মেথডের জন্য। তাহলে লোকাল ভ্যারিয়েবলের স্কোপ গুলো হচ্ছে মেথড স্কোপ হয় অথবা কনস্ট্রাক্টর স্কোপ। এখন যদি একটু কনস্ট্রাক্টরের দিকে আসি, যেমন কনস্ট্রাক্টরেও হচ্ছে কিছু প্যারামিটার ছিল। সো প্যারামিটার গুলো তো আমরা বলতে পারি এগুলো হচ্ছে এক একটা ভ্যারিয়েবল, কি টাইপের ভ্যারিয়েবল, যেমন ইন্ট, এটা হচ্ছে ইন্ট, এটা হচ্ছে স্ট্রিং টাইপের। তাহলে এগুলো যদি ভ্যারিয়েবল হয় কিন্তু সেগুলো হচ্ছে কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে ইউজ করা হচ্ছে, তাহলে এই প্যারামিটার গুলো হচ্ছে এই কনস্ট্রাক্টরের ভিতরে অ্যাক্সেসিবল, অন্য কোথাও কোথাও থেকে এগুলোকে অ্যাক্সেস করা যাবে না। এখন যদি এই মেথডের ক্ষেত্রে আসি, এই মেথডেও একটা প্যারামিটার আছে। সো এই প্যারামিটারটাকে অনলি মাত্র ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে যে আরেকটা জিনিস হাইলাইট হয়, তার মানে এই ভ্যারিয়েবলটাকে এখানে ইউজ করা হয়েছে। একটু যদি আমরা স্লাইডে আসি আর একটু, scope of a variable, like when a variable, so variable can be declared or defined inside a class, method, or block, or constructor. I can say here like in constructor also. Okay, তাহলে ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং ডিফাইন করা হচ্ছে ক্লাস, মেথড, কনস্ট্রাক্টর আর ব্লকে। সব জায়গায় আমরা মেথড ডিক্লারেশন করতেছি ক্লাস লেভেলে, এখানেও ক্লাস লেভেলে, আবার এগুলো হচ্ছে কনস্ট্রাক্টর লেভেলে, আবার এটাও হচ্ছে আবার মেথড লেভেলে, সেটার মেথড, এগুলো হচ্ছে মেথড লেভেল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তাই না? এখানেও এবং এগুলোর ক্ষেত্রেও। ওকে, সো ভ্যারিয়েবল আমি সব জায়গায় ডিফাইনও করতে পারতেছি আবার ডিক্লেয়ারও করতে পারতেছি। এন্ড যখন আমি ক্লাস, মেথড, কনস্ট্রাক্টর আর ব্লকের মধ্যে ডিফাইন করব, প্রত্যেকটার জন্য কিছু ভিজিবিলিটি অর অ্যাক্সেসিবিলিটি সেট হয় অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ দ্য ভ্যারিয়েবল। একটু যদি আবার খেয়াল করি, এখানে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, এই অবজেক্টটা কোথায়, কোন স্কোপে তৈরি করা হয়েছে, একটা মেথডের ভিতরে। ওকে, সো মেথডের ভিতরে যদি তৈরি করা হয়, এটার ভিজিবিলিটি কোন কোন জায়গায় আমি পাবো, অথবা এটার অ্যাক্সেসিবিলিটি কোন কোন জায়গা পর্যন্ত। তাহলে যখনই আমরা বলবো যে কনস্ট্রাক্টর, ব্লক অর মেথড এর ভিতরে কোথাও যদি ডিক্লারেশন হয়, তখনই আমি বলবো সেটাকে লোকালি ক্রিয়েটেড ভ্যারিয়েবল অর লোকালি ক্রিয়েটেড অবজেক্ট, সামথিং লাইক দ্যাট। সো লোকালি যখনই বলবো, সেগুলো কিন্তু অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না। লাইক এখানে আরেকটা ব্লক থাকলো, এটা একটা ব্লক। একটা ব্লকের ভিতরে আমি যদি এখন আবিরকে অ্যাক্সেস করতে চাই, আই ক্যান নট ডু দ্যাট, বিকজ আবিরকে কেউ চিনে না। আবিরকে কে চিনে? মেইন মেথড চিনে, তার মেইন মেথডের ভিতরে হচ্ছে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে। এখন যদি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হতো লাইক ইন্ট এ, তাহলে এইটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না, লাইক সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ, এ ক্যান নট বি রিজলভড টু এ ভ্যারিয়েবল। সো সাজেশনে বলতেছে কি, তোমাকে এটা অবশ্যই ক্রিয়েট করতে হবে, কারণ সে চিনে না। তার মানে কিছু ভিজিবিলিটি আর অ্যাক্সেসিবিলিটি তৈরি হয় যখনই আমি কোনো জায়গায় ডিক্লারেশন করতেছি, ভ্যারিয়েবল অর অবজেক্ট এনিথিং। তাহলে একটু আগে যেটা বললাম সেটাও কিন্তু এখানে বলে বলে দেওয়া আছে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার্ড ইনসাইড এ ব্লক অর মেথড আর নট ভিজিবল টু আউটসাইড, একটু আগে যেটা বললাম। সো
আমরা যদি অ্যাক্সেস করতে চাই অবশ্যই আমরা কম্পাইলেশন এরর ফেস করব। এখানে আরো কিছু রুলস দেওয়া আছে, যেমন we can declare variables anywhere in the program but it has limited scope according to the variable type. So a variable can be a parameter of a method or constructor. So সেটাকে আমরা ভ্যারিয়েবল বলতেছি। And variable can be defined or declared inside the body of a method or constructor, তাই না? আমরা সব জায়গায় সেটা তৈরি করতে পারি। And it can also be defined inside blocks or loops. So লুপের ভিতরেও যদি কোথাও ডিফাইন করা হয় সেটাও টাইপ অনুযায়ী আমরা ডিফাইন করে দিব। And another thing, variables declared inside the main method cannot be accessed outside the main function. তার মানে মেইন মেথডের ভিতরেও যদি আমি কোনো কিছু ক্রিয়েট করি সেটাকে আউটসাইড অফ মেইন মেথড আমি সেটাকে পাবো না।